এই দুই দেশ স্বাধীনতার পর থেকে 47 সালের পর থেকে মুখোমুখি। ইন্ডিয়ার জন্য এটা হলো আপনার সে কি বলা চলে, এটা ইগো কার্ড। আপনি তো ভাই আক্রমণ করছেন নিজে, পাকিস্তানকে অপশন দিছে আন্তর্জাতিক তদন্ত করার জন্য, প্রমাণিত হয় নাই, আপনি আক্রমণ করলেন, তাতে মারা গেল বেসামরিক লোক, আর একটা অপরাধ করলেন আপনি। টাইমিংটা এটা নির্ভর করবে স্ট্রাইকিং ফোর্সের উপরে, তারা ডিসাইড করবে কখন স্ট্রাইকটা করবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা মাই টিভি সংলাপের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করি। আজ আমরা আলোচনা করব বিষয়বস্তু ভারত পাকিস্তানের উত্তেজনা প্রসঙ্গে। স্টুডিওতে উপস্থিত রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান বীর বিক্রম। স্বাগত জানাচ্ছি। বীর প্রতীক, স্বাগত জানাচ্ছি হাসিন ভাই আপনাকে। আপনাকে অশেষ ধন্যবাদ। যারা অনুষ্ঠান দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। হাসিন ভাই, আজকে আমরা আলোচনার বিষয়বস্তু যদিও শিরোনাম নির্ধারণ করেছি ভারত পাকিস্তান উত্তেজনা, কিন্তু প্রশ্ন হচ্ছে সেটি কি আমরা উত্তেজনা বলবো নাকি সেটি যুদ্ধ বলবো, নাকি যুদ্ধের দিকে আগাচ্ছে? এটা তো বেশ কয়েক সপ্তাহ যাবত একটা ঘটনা, গত 22 তারিখের ঘটনা। এই ঘটনা সূত্রপাত থেকে মনে হয় উদ্দেশ্যপ্রণীতভাবে গায়ে পড়ে যুদ্ধ করার মতো একটা পরিবেশ সৃষ্টি করা। এর আগে দেখেন অক্ষ সম্পত্তি নিয়ে ঝামেলা হয়েছে, অনেক কিছু ওই হিন্দুত্ববাদ সৃষ্টির জন্য মোদি মরিয়া হয়ে উঠছে। এটাকে এস্টাবলিশ করার জন্য দেখলেন যে আইনগতভাবে পারতেছেন না, একটু সমস্যা হচ্ছে। তখন এই আমি মনে করি যে কাশ্মীরে যে ঘটনা 26 জন লোক মারা গেল, এই শুরুতে বলল যে নাম জেনে জেনে মুসলমান হিন্দুদের মারা হয়েছে, পরে দেখা গেল 26 জনের মধ্যে 15 জনই মুসলমান, বেশিরভাগই। এখন দেখেন অবস্থাটা, এটা যদি তাদের মিডিয়া দুঃখজনক উদ্দেশ্যপ্রণীত এটা প্যাচ আপ ঠিক মতো করতে পারে নাই। এরপর সেই কারণ দেখানোর পর পাকিস্তান দেখেন বলল আন্তর্জাতিক তদন্ত, ওখানে কোনো সাড়া নাই। আমি যুদ্ধ না, দু দেশের সামনাসামনি কনফ্লিক্ট হইতেই পারে, ফায়ারিং, বাট গতকাল রাতের যে ঘটনা ঘটছে এয়ার স্ট্রাইক, যদিও বলা হচ্ছে ভারতীয় সীমান্ত থেকে মারা হয়েছে, বাট এয়ার স্ট্রাইক হওয়ার পর এটা গতিবিধি হয়তো আগামী 24 ঘন্টা পর বোঝা যাবে, আজকে রাতের পর বোঝা যাবে পরিস্থিতিটা কোন দিকে যায়। আজকে রাতটাকেই কেন বলছেন? এখন তো এটা পাকিস্তানের ভাবমূর্তির ব্যাপার, পাকিস্তানে ভাবমূর্তির ব্যাপার। ইতিমধ্যে অনুমতি দেওয়া হয়েছে, পাকিস্তান তো কাউন্টার কিছু করতেই হয়, তারও তো একটা জনমতের ব্যাপার আছে। যদিও আমি মনে করি গতকালের ভারতের আক্রমণে যে সাফল্য পাকিস্তান করছে, অর্থাৎ রাফেল বিমান সহ 5টা বিমান বলা হয় তারা ভূপাতিত করছে, এটা বলবো বর্তমান যুগের চরম সাফল্য। প্রশিক্ষণের গুণগত মান নিয়ে আমরা কথা বলবো। ভারতের প্রশিক্ষণ গুণগত মান এখন রাফেল বিতর্কে পড়ে গেছে। ফ্রান্স তার কি বিমান দিল, পাকিস্তান এটাকে ভূপাতিত করলো। তো আমি মনে করি পাকিস্তান কিন্তু অলরেডি বিজয়। এখন পাকিস্তান আক্রমণ করবে কিনা, নৈতিকভাবে তো আগেই ভারতের পরাজয়ের বিষয়টা ছিল, তারা যেহেতু আগে আক্রমণ করেছে। হ্যাঁ, আপনি তো ভাই আক্রমণ করছেন নিজে, পাকিস্তানকে অপশন দিছে আন্তর্জাতিক তদন্ত করার জন্য, প্রমাণিত হয় নাই, আপনি আক্রমণ করলেন, তাতে মারা গেল বেসামরিক লোক, আর একটা অপরাধ করলেন আপনি। 2টা অপরাধ অলরেডি পাকিস্তান। তারপরে আপনি দেখেন ইউএন এর আন্ডারে তার যে একটা ছিল সিন্ধু পানি ব্যাপারটা, এখানে উনি হস্তক্ষেপ করছেন বা বাতিল করছেন। সব মিলে আমার মনে হয় পাকিস্তান উইন সিচুয়েশনে আছে। আর এটা জিনিস মনে হয় আমাদের যে মুসলমানদের একটা বিশাল একটা ব্যাপার, যে মারা গেলে শহীদ দিতে প্রস্তুত, এটা যে একটা সৈনিকের জন্য কত শক্তি, বিশাল একটা আমি মনে করি অ্যাসেট বা সাফল্যের। আমি মরলে অসুবিধা না, আমি শহীদ, এই যে একটা মুসলমানদের একটা সুবিধা আছে, আমার মনে হয় না ভারতের এই স্কোপ আছে। জি, তো সেক্ষেত্রে এই যে উত্তেজনার যে পারদ যে অবস্থায়, সেটি হাসিন ভাই আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে আপনি ছিলেন দীর্ঘদিন, এই জায়গাটিতে ভারত পাকিস্তান সবসময় দ্বিমুখী একটা অবস্থান আমরা দেখেছি, কিন্তু এই অবস্থানটা কি স্বাধীনতার সময় 71-এ তাদের সাথে যে অবস্থা, তারপরে কি গত 50 বছরে এরকম অবস্থা হয়েছে? একদম মানে এয়ারক্রাফট দিয়ে আক্রমণের যে বিষয়গুলো, এটা দেখেন এই দুই দেশ স্বাধীনতার পর থেকে 47 সালের পর থেকে মুখোমুখি। দুই দেশই এই একটা মানে ধর্মভিত্তিক দেশ হওয়ার পিছনে এরা প্রথম থেকে যুদ্ধাঙ্গী অবস্থায় ছিল। আমরা তৎকালীন পাকিস্তানে ছিলাম, আমরা একই অবস্থায় ছিলাম। দেখবেন 60 ওয়ারে আমাদের ভূমিকা ছিল বেশ সাফল্য। 71 সালে পাকিস্তান হেরে গেলেও
বলবো যে পাকিস্তান এখন ভালো ফর্মে আছে, তার যে পরমাণু শক্তি এবং ভারতের পরমাণু শক্তি দুইটা মিলে ব্যালেন্স হওয়ার কথা, সেটাই আমাদের আশাবাদ জায়গায় যে যুদ্ধ হয়তো দীর্ঘমেয়াদী হবে না, পরমাণুর দিকে যাবে না, হয়তো টুকটাক বর্ডার কনফ্লিক্ট হবে এবং এটা স্বল্প সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে। যুদ্ধ পরমাণু দিকে যাবে না, এটি কি আপনি সেনা কর্মকর্তা সাবেক সেই হিসাবে আপনি জাজ করে বলছেন, নাকি কোনো বিশ্লেষণ আছে এর পেছনে? দেখেন, আমরা তো গ্লোবালাইজেশনের মধ্যে বসবাস করি, সকল দেশের সাথে ভাবমূর্তি রক্ষা করে চলি। এখানে এই মানুষ হত্যা করার জন্য এই যে পরমাণু অস্ত্রের ব্যবহার নৈতিকভাবে কাম্য না। আপনি নিরীহ জনগণকে মারতে পারেন না, সামরিক লোক মারেন। এই অস্ত্রটা ব্যবহার করা হলে প্রচুর নিরীহ লোক মারা যাবে। এটা কোনো দেশ, সভ্য মানুষ, আমরা বা অন্য শত্রু এটা কামনা করে না। না, এটি আপনার প্রত্যাশার কথা বলছেন? প্রত্যাশার কথা বলি, আন্তর্জাতিক পরিমণ্ডলে বসবাস করতে হবে। এখন যদি পাকিস্তান স্টেপ নেয়, সেক্ষেত্রে তো ইন্ডিয়া তো আবার পাল্টা স্টেপ নেওয়ার কি সম্ভাবনা থাকে না? নেবে, অবশ্যই পাকিস্তান স্টেপ নিলে ইন্ডিয়া পাল্টা স্টেপ নেবে। জি, এখন এই জন্যই বলবো এটা কারো পক্ষে কাম্য না। আমাদের তো আগামী দিনগুলোতে বাঁচতে হবে সার্বভৌমত্ব নিয়ে, পাকিস্তানও বাঁচতে হবে, ভারতকেও বাঁচতে হবে। এই জন্য আমি আশা করি এটা পরমাণুর দিকে যাবে না। এই ছোটোখাটো সংঘর্ষ 7-8 দিন 10 দিন হতেই পারে, এটা দরকার আছে। প্রতিটা জাতিকে শক্তিশালী করার জন্য, উজ্জীবিত করার জন্য যুদ্ধ দরকার আছে, টুকটাক যুদ্ধ হইতেই পারে, বাট নিরীহ জনগণ মারা এটা কাম্য না, বা কোনো রকম যুদ্ধ আসলে এটাও কাম্য না। রিয়ার অ্যাডমিরাল এম এ আউয়াল, সাবেক রাষ্ট্রদূত এবং নিরাপত্তা বিশ্লেষক, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা এর আগে শুনছিলাম হাসিনুর রহমানের কাছ থেকে যে আসলে এটিকে ভারত পাকিস্তানের এটিকে আমরা কি উত্তেজনা বলবো না এটাকে যুদ্ধই বলবো, আপনার কি মত? এখন যে পরিস্থিতির উদ্ভব হয়েছে, এক রাউন্ড স্ট্রাইক তো হয়ে গেছে। জি, তো এটা আপনার সংঘাত তো শুরু হয়ে গেছে, এটা সংঘাতের বাইরে তো না। তো সেই হিসাবে যেটা আগে ধারণা করা হচ্ছিল যে অ্যাটাক পুলওয়ামা হয়েছে, আপনার পাহলগামে হলো টেররিস্ট অ্যাটাক, ইন্ডিয়া যেটা দাবি করছে, তো এরপরে ইন্ডিয়া কোনো অ্যাকশনে যাবে কিনা, দ্যাট ওয়াজ দ্য স্টেট। এখন ইন্ডিয়া ফার্স্ট রাউন্ড স্ট্রাইক করেছে, এখন বল হলো পাকিস্তানের কোর্টে। তাদের ন্যাশনাল সিকিউরিটি কমিটি ফোর্সেসকে অথরাইজ করেছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নেওয়ার জন্য। তা এখন সেকেন্ড রাউন্ড হবে। তো এই সেকেন্ড রাউন্ডের উপরে ডিপেন্ড করবে আপনার এসকালেশনটা কতটুকুন হবে। ডেফিনেটলি ইটস এ পার্ট অফ কনফ্লিক্ট, বাট এখন এটা এসকালেশনটা কোন লেভেলে যাবে সেটা ডিপেন্ড করবে পাকিস্তানের যে রিটালিয়েশন, এটার উপরে ডিপেন্ড করে। তো এখন দেখা যাক কি অবস্থা দাঁড়ায়, কারণ এটা আপনার তো অনেক দীর্ঘদিনের একটা সমস্যা। জি, আই মিন এটা কোনো সলিউশনও নট ইন সাইট। এটা যে সলিউশন অ্যাট অল হবে এটা নিয়েও কারো আশাবাদ আমি শুনিনি এখন পর্যন্ত আর কি। তো সেই 1947 সন থেকে যে শুরু হয়েছে, এই কাশ্মীর ইস্যুতেই 3টা যুদ্ধ হয়েছে। এছাড়া তাদের যে লাইন অফ কন্ট্রোলে সবসময় কিছু না কিছু প্রবলেম লেগেই থাকে। তো এটাও শেষ ঘটনা না, আর এটা প্রথম ঘটনা না। আমরা যদি চিন্তা করি লাস্ট আড়াই দশক, কোয়ার্টার সেঞ্চুরি, দিস ইজ দ্য 6th ইনসিডেন্ট, 6 নম্বর। তো যদি কোনো পলিটিক্যাল রিকনসিলিয়েশন না হয়, জি, বড় ধরনের কোনো সমঝোতা না হয়, তাহলে এটা তো মানে চলতেই থাকবে। এই ধরনের একটা হতাশাজনক অবস্থা আছে। জি, সমঝোতার বিষয়টি আমরা জানবো যে সমঝোতার সম্ভাবনা কতটা। এখানে ভারতকে সময় মতো সমুচিত জবাব দেওয়ার জন্য অনুমতি পাকিস্তান দিয়েছে, পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে। তো সেক্ষেত্রে এই সময় মতো আপনাদের সশস্ত্র বাহিনীতে আপনারা যারা ছিলেন, এই পরিভাষাটা আসলে কখন মনে করা হয় যে সময় মতো? পাকিস্তান কোন সময়টা দিন সময় মতো হলো আপনার ওই যে টাইম অফ চুজিং, আপনি সময়টা
আপনার ন্যাশনাল যে অথরিটি আছে, গভর্নমেন্ট ন্যাশনাল সিকিউরিটি কমিটি পাকিস্তানের, তারা অথরাইজ করলে, যেমন ভারত অথরাইজ করেছিল তার ফোর্সেসকে টু টেক অ্যাকশন। তো তারা তাদের মতো এটা পরিকল্পনা করে দে হ্যাভ গন ফর এ স্ট্রাইক। তো সিমিলার এখানে টাইমিংটা এটা নির্ভর করবে স্ট্রাইকিং ফোর্সের উপরে। তারা ডিসাইড করবে কখন স্ট্রাইকটা করবে এবং কোন সময় করবে তাদের সুবিধা অনুযায়ী। ধন্যবাদ। তো এই একটা অবস্থা বলা যেতে পারে। হাসিনুর রহমান, আপনার কাছে একটু ফিরি, এই বিষয়ে আপনার অবজারভেশনটা শুনতে চাচ্ছি। এই যে সময়, আচ্ছা, সবাই আমরা আশাবাদী আজকে রাতে হবে, তাই না? এইটার মধ্যে ফাঁদে পা দেওয়া আসলে ভুল হবে। যুদ্ধটা জড়ানো। হ্যাঁ, 2টা দিন অপেক্ষা করেন, সবাই আতঙ্কে আছে, সৈনিক নিস্তেজ হয়ে যাবে। 2টা দিন না ঘুমাইতে পারলে, 2টা রাত না ঘুমাতে পারলে তারপরে আক্রমণ করা উচিত। যখন একটা আস্থা থাকবে না, মনে হয় আক্রমণ করবে না, আর তখনই আক্রমণ করা উচিত। বাট বোকার মতো কাজ হবে আজকে রাতে আক্রমণ করা। মানে পাকিস্তান যদি আক্রমণ করে, সেটি বলছেন আজকে যদি পাকিস্তান আক্রমণ করে এটা ভুল হবে, সাফল্যটা ওরকম পরিপূর্ণ হবে না। তার আগে কি কোনো সম্ভাবনা দেখেন, যেটি আমাদের এম এ আউয়াল তিনি বললেন যে এই যে সমঝোতায় পৌঁছার কোনো সম্ভাবনা কি? অবশ্যই থাকতে পারে। আমরা তো গ্লোবালাইজেশন আছি, আমেরিকা, ইউএন সবাই জানাচ্ছে ধৈর্য ধরার জন্য, কিন্তু উস্কে দেওয়ারও তো আছে। উস্কে দেওয়ার, তাদের অস্ত্র বিক্রি করতে হবে, আমরা অস্ত্র কিনবো, এই গরিব মারামারি করবো, সবই তাদের। বাট আমি মনে করি যেহেতু পাকিস্তান আর্মি এটা চৌকস আর্মি, তারা জবাব দিবে, উচিত হবে 2টা দিন 3টা দিন অপেক্ষায় রাখা, প্যানিকে রাখা। যতদিন পাকিস্তান আক্রমণ করবে না, ভারত আতঙ্ক থাকবে, এই বুঝে আক্রমণ করবো। যতদিন আপনি নিতে পারবেন আপনার জন্য সাফল্য। আপনার তো একটা পান রিটার্ন করার জন্য, একটা আক্রমণ করার একটা সুযোগ আপনার আছে নৈতিকভাবে। এটা কি মানে যুদ্ধের জায়গায় অথবা এই পরিস্থিতিতে এক দেশ আক্রমণ করলো, অন্য দেশের জন্য এটা ম্যান্ডেটরি হয়ে যায় যে এটা জনসমর্থনের ব্যাপার আছে। জনগণকে সাথে নিয়ে দেশ দিতে হয়, শাসকদের দিতে হয়, রাজনীতিবিদদের দিতে হয়, নাহলে সমস্যা পড়বে। এবার আজকে আমি মনে করি ওনাদের যে রাজনীতিবিদরা অনুমতি দিচ্ছেন, না দিলে কি হইতো? আপনার মনে করেন পাকিস্তান সেনাবাহিনী চুপ করে বসে থাকতো? অবশ্যই না, তারা ওই আদায় করে নিতেন। আমি মনে করি পাকিস্তান উচিত হবে আরো 3-4টা দিন প্রেসারে রাখা ভারতকে, তারপরে আক্রমণ করা, যাতে আপনি দুর্বল। আমি আপনার কাছে একটু ফিরছি, সেটি হচ্ছে যে আপনি রাষ্ট্রদূত ছিলেন। এই ধরনের পরিস্থিতি আমাদের নিকটবর্তী, একদম আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে, যাদের সাথে আমাদের তো নিবিড় সম্পর্ক, আপনি কি সমঝোতার কথা তো বললেন, সেই সমঝোতার জায়গায় আপনি কোনো সম্ভাবনা দেখছেন যে না আর পাল্টা আক্রমণ হবে না, কিংবা এটি বাড়ার সম্ভাবনাটা নাই, এরকম কি বলা যায়? না, পাল্টা আক্রমণ একটা হতে হবে আর কি, এই যে পরিস্থিতিটা। কারণ এই যে যুদ্ধটা, যে সংঘাত যেটা হয়, এটা তো শুধু যুদ্ধ ক্ষেত্রে হয় না, এটা আপনার দুই দেশের ভিতরে বিভিন্ন হিসাব নিকাশ আছে, আঞ্চলিক একটা হিসাব নিকাশ আছে, ভূ রাজনীতির একটা হিসাব নিকাশ আছে, সব কিছু মিলিয়ে এটা হয়। আরেকটা জিনিস হলো যে এই দুই দেশে তো দিস ইজ দ্য এই কাশ্মীর ইস্যুতে দ্য 5th ইনসিডেন্ট, 4 নম্বর। 4টা তো যুদ্ধ হয়েছে, এটা এখন কোন পর্যন্ত গিয়ে গড়ায়। তো এখানে দুই দেশের দ্য পলিটিক্যাল ডাইনামিক্স যেটা আছে, সেটা আছে। কারণ হাসিব যেটা বললেন, জনগণের একটা চাপ, সেটা আছে। এর সাথে যেটা যোগ হয়েছে মিডিয়ার যে হাইপ, ওই আমাদের এই যুদ্ধ ইয়েতে সাই অপারেশন, তারপর আপনার ইনফরমেশন অপারেশন, এগুলো আগে ছিল। তো এখন এটা এই আপনার থ্রু দিস আপনার ইউক্রেন ওয়ার, মিস্টার পুতিন হ্যাজ টেকেন টু অ্যানাদার হাইট। এটাকে এখন বলা হয় FIMI, ফরেন ইনফরমেশন ম্যানিপুলেশন অ্যান্ড ইন্টারফারেন্স। আপনারা মিডিয়া, আপনারা যে হাইপ ক্রিয়েট করেন, যেমন ইন্ডিয়ার আছে, দ্যার আর 400 মিডিয়া আউটলেট এই হাইপটা ক্রিয়েট করছে। মানে এই রিপাবলিকান টিভি যেটা মিস্টার গোস্বামী, ওই তার তো ওই এক লেডিকে দেখলাম রিপাবলিকান সে জিজ্ঞেস করছে এক মিলিটারি এক্সপার্টকে যে এটা তো আক্রমণ হচ্ছে না কেন, ওয়াই ইউ আর নট অ্যাটাকিং।
বলে যে না এগুলো তো এলিমেন্ট অফ সারপ্রাইজ লাগে, এই লাগে ওই লাগে, তার মানে সামরিক যে ফ্যাক্টরগুলো ওটা বলে যে না 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 এটা তো কোনো ব্যাপারই না, পাকিস্তান ইজ এ ফ্রাই আমাদের সামনে, এটা কেন হচ্ছে না আর কি। তো এই ধরনের একটা হাইপ যেটা জনগণের ভিতরে ইয়ে হয়, পলিটিক্যাল যে ডাইনামিক্স যেটা আছে সেটা দেখতে হবে। ইন্ডিয়ার জন্য এটা হলো আপনার সে কি বলা চলে একটা ইগো কার্ড, একটা তার যে রাইজিং একটা পাওয়ারের যে তার আকাঙ্ক্ষা, সেই একটা কার্ড। পাকিস্তানের জন্য সেই যে শুরু হয়েছে কাশ্মীর কার্ড, পাকিস্তান সেনাবাহিনীর হাতে এই কার্ড দিয়ে পাকিস্তান ভেঙে গেল, এখনো সেই কার্ডই চলছে। তাদের একজন পপুলার পলিটিশিয়ান ইমরান খান উনি জেলে আছেন, যার ফলে এই যে দুই পক্ষের আপনার ধাক্কাধাক্কি এটা চলতে থাকবে। কিন্তু এর সাথে যে আপনি সমঝোতার কথা যেটা বলছেন, পাকিস্তান হ্যাজ টেকেন টু দ্য সিকিউরিটি কাউন্সিল জিনিসটাকে। এটা পাকিস্তান তার তো ইন্ডিয়া যেহেতু বলে দিয়েছে যে আই উইল অ্যাটাক, ঠিক আছে, তো সেই সিকিউরিটি কাউন্সিল গেছে। এটা সিকিউরিটি কাউন্সিলের দায়িত্ব, এই ধরনের একটা ইয়েতে সিকিউরিটি কাউন্সিল উইল কনভেন এবং এই যাতে এটা সংঘাতটা না বাড়ে সেটা দায়িত্ব। পাকিস্তান গেল সেটা নিয়ে, আউটকাম কি? আউটকাম হলো ক্লোজ ডোর মিটিং, নো রেজলিউশন, নো স্টেটমেন্ট। ভিতরে যা খবর পাওয়া গেল সেখানে আলটিমেটলি পাকিস্তান কুড নট মেক ইটস পয়েন্ট। ইন জেনারেল যেটা মিস্টার জয়শঙ্কর যেটা বলেছেন এক লাইনে টুইট, দ্য ওয়ার্ল্ড হ্যাজ টু স্ট্যান্ড অন জিরো টলারেন্স এগেইনস্ট টেরোরিজম। তো এই বয়ানের বাইরে যাওয়ার তো মানে এটা তো তাদেরই বয়ান, সিকিউরিটি কাউন্সিলে যারা আছে তাদেরই বয়ান। চায়না আছে, চায়নার আছে, চায়নার জন্য হলো ট্রেড ওয়ার, ইউএস এর সাথে ট্রেড ওয়ার চলছে এখন। 1.4 বিলিয়নের একটা বাজার যেখানে চায়নার অ্যাডভান্টেজ আছে। তো চায়না তো এখন তার তো ওয়ার্ল্ড ম্যানুফ্যাকচারিং হাব, তার জিনিস তো ইউএসএ তে না গেলে বিক্রি তো করতে হবে। ইন্ডিয়া ইজ এ মার্কেট, চায়নার তার অ্যাডভান্টেজ আছে, যার ফলে চায়নার স্টেটমেন্ট কি যে অল ওয়েদার ফ্রেন্ড অফ পাকিস্তান, তার স্টেটমেন্ট কি আসলে ইট ইজ রিগ্রেটেবল। এটা রিগ্রেটেবল, আমি কন্ডেম করি সেটা না, ইট ইজ রিগ্রেটেবল। তো এই যে খেলাগুলো এগুলো বুঝতে হবে। ব্যাক চ্যানেল চলছে, ডিপ্লোমেসি চলছে। এখন আমরা আশা করব, আমরা বাংলাদেশ থেকে আশা করব, আমরা শান্তি চাই, আমরা এই ধরনের কোনো এসকালেশন চাই না, কারণ দুইটাই নিউক্লিয়ার স্টেট। কোনো জায়গায় যদি এটা যদি একটা মিসক্যালকুলেশন হয়ে যায়, এই যে ডিজাস্টারটা 1.7 বিলিয়ন মানুষ, আমাদের সবাইকে নিয়ে 1.8 এর বেশি, আমাদের সবার জন্য তো একটা ডিজাস্টার। নিশ্চয়ই আমি আপনার কাছে ফিরবো হাসিন ভাই, আপনার কাছে একটু আসি। সেটি হচ্ছে যে চায়না, সেখানে আমেরিকার সংযোগ আছে, এরপরে ইসরায়েল তো যুদ্ধের মধ্যেই আছে, তারা অলরেডি ইন্ডিয়ার সাথে তাদের তো এর আগেও অ্যাটাচড ছিল। তো সব কিছু মিলে তার এই যে যুদ্ধের এই জায়গাটিকে বিশ্বযুদ্ধের ডামাডোল শুরু হয়ে গেল কিনা? এর আগে ইউক্রেন, রাশিয়া, এরপরে ফিলিস্তিনের উপর তাদের আক্রমণ, এটি কি আবার সেই দিকে কোনো জায়গায় চলে যাচ্ছে কিনা, আরো উত্তপ্ত হয়ে উঠবে কিনা? আমার মনে হয় না এটা এত দূর যাবে। আমরা আগেকার যুগের কথা বাদ দেই, বর্তমান যুগে কিন্তু আমরা বুঝতে পারি ক্ষতিটা কত বড় হবে। তো এটা ওই যে আগেকার দিনে হয়তো মারামারি কাটাকাটির সিদ্ধান্তে আসতো, বা 50 বছর আগেও। এখন কিন্তু দিন পাল্টে গেছে, সবাই কিন্তু মোটামুটি সচেতন নাগরিক। তো মারামারি করা যে সভ্য মানুষের কাজ না, এটাই কাম্য না। আপনি যেটা বললেন, তাহলে এই যে ক্ষতির জায়গাটি কি ইন্ডিয়ার সরকার নিশ্চয়ই 150 কোটি 200 কোটি মানুষের দেশ, তারাও তো জানে, তো তারা এই ক্ষতির বিষয়টা জেনেও কেন আক্রমণ করলো? তাদেরকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ ছিল না? না, ইন্ডিয়া ছিল। আমি বললাম না, মোদির একটা সমস্যা হয়ে দাঁড়াইছে। কিছুদিন আগে মানে আফগানিস্তান থেকে সে ফেরত এসে তার কনসেপ্ট নিয়ে, মালদ্বীপ থেকে আসলেন, উনি ঘরকোনে হয়ে গেছেন। বাংলাদেশ থেকে যাওয়ার পরে কোমরটা ভেঙে গেছে। এই মুহূর্তে তার জনমত সৃষ্টি দরকার। সে মনে করলো যে ওয়াকফ স্টেট দিয়ে একটা ঝামেলা মিট আপ করবেন, সেখানেও ফেল। এখন মোদির করার স্কোপ ছিল না, বাট মোদির যে বাহিনী যে এত দুর্বল, অদক্ষ পাইলট, আমার মনে মোদিকে হতাশ করছে। আমি আশা রাখি না এটা বিশ্বযুদ্ধে যাবে, আর আমরা কেউ কাম্য করবো না। অলরেডি ইউক্রেন ওয়ার ওই সময় আমরা বলতেছিলাম হয়তো। তার মানে আপনি বলছেন এটা বিজেপির স্বার্থ সংশ্লিষ্ট বিষয়? অবশ্যই অখণ্ড ভারত, ধর্মত্ববাদ, এই চেতনাকে এস্টাবলিশ করার জন্য ভারত ব্যস্ত।
অনৈতিক কর্মকাণ্ডে জড়িত, সোজা কথা। ভারতের জনগণ কি সেটি কি ভালোভাবে দেখবেন? আসলে মিডিয়ার হাইপ যদিও বলছেন আমাদের অন্য আলোচক, কিন্তু ভারতের জনগণ, ওখানে তো মুসলিম আছে, ওখানে শান্তিপ্রিয় মানুষ আছে, আমাদের পাকিস্তানেও আছে ঠিক সেম অনেক মুসলমান, 20 কোটি 25 কোটি মানুষ বলা হয় ভারতে মুসলমান আছে। জি। ইভেন আজকে অনেক কথাই বলতেছে আগামী 3 দিন পর দেখেন জিনিসপত্রের দাম বেড়ে যাবে, ভারত নিজে বিপদে পড়বে। আমার দেশে আজকে শেয়ার মার্কেট ফল করছে, ভারতে তো আরো খারাপ অবস্থা হবে। জি, আপনি সেই প্রসঙ্গে ফিরছিলেন, আমার দেশের প্রভাব বা আমার দেশের করণীয় কি সেটি আলোচনা করব। তার আগে আমাদের একটি প্রতিবেদন আজকে নিউজে প্রচার হয়েছে, সেখানে বিশেষজ্ঞ ডক্টর ইমতিয়াজ স্যারও কিছু মতামত দিয়েছে। আমরা একটু দেখে আসি, তারপর আলোচনায় যাই। প্রিয় দর্শক, আমরা প্রতিবেদনটি দেখছি। পাকিস্তানের আজাদ কাশ্মীর সহ দেশটির 9টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এই হামলায় দুই দেশের বেশ কয়েকজন নিহত হয়েছেন। এই হামলার পর চরম উত্তেজনা বিরাজ করছে দুই দেশের মাঝে। যুদ্ধের আশঙ্কা করছেন কেউ কেউ। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদের মতে এখনই সেই পরিস্থিতি তৈরি হয়নি। এখন পর্যন্ত যেটা দেখছি যে কোনো বড় আকারে কোনো সামরিক স্থানে আক্রমণ করা হয়নি। তো সেই হিসাবে এখনও দুই দেশ যুদ্ধের মধ্যে জড়িয়ে গেছে এটা বলা ঠিক হবে না, কারণ যুদ্ধের ঘোষণাও কিন্তু কেউ করে না। তবে এই যে শুরু হলো, এটা গড়াতে পারে যদি হাতছাড়া হয়ে যায়, দুপাশ থেকে যদি কাঠামোগত যদি পরিবর্তন না করে, তাহলে বড় যুদ্ধ হতেই পারে বা যুদ্ধ হতেই পারে। আপাতত আমরা একটা সার্জিক্যাল স্ট্রাইক পর্যন্ত সীমিত দেখছি। ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের প্রভাব বাংলাদেশেও পড়তে শুরু করেছে বলে জানিয়েছেন এই আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। পরিস্থিতি আরও খারাপ হলে নিরাপত্তা ও অর্থনীতির উপর ধাক্কা আসার আশঙ্কা করছেন তিনি। বোঝা গেল যে ইম্প্যাক্ট অলরেডি পড়া শুরু করেছে। প্রথম ইম্প্যাক্টটা পড়বে স্বাভাবিকভাবে এয়ারলাইনের উপরে, কারণ যেহেতু মিসাইল ব্যবহার করা হচ্ছে, এবং আমি মনে করছি অনেকটা যে হয়তো ড্রোনও ব্যবহার করা হবে। তারপরে মনে রাখতে হবে যে আকাশসীমায় তো শুধু প্যাসেঞ্জারই আসা যাওয়া করে না, এর মধ্যে কি বলা হয় কার্গো থাকে, খাওয়া দাওয়ার বিষয়ও থাকে। তো সেই হিসাবে আস্তে আস্তে ইম্প্যাক্ট পড়া কিন্তু শুরু করবে। তবে বড় ধরনের যুদ্ধ হলে তো স্বাভাবিকভাবে সাপ্লাই চেইন ইত্যাদি সব কিছু ক্ষতিগ্রস্ত হবে। তখন উপমহাদেশের যতগুলো দেশ তারা তো ক্ষতি হবে, উপমহাদেশের বাইরে যারা তারাও ক্ষতি হবে। এ বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ ডক্টর ইমতিয়াজ আহমেদের। পাল্টাপাল্টি যদি সার্জিক্যাল স্ট্রাইক হয়, তাহলে কি ধরনের অর্থনৈতিক কি প্রেশার পড়তে পারে, কোন জিনিসের উপর, এই যে শোনা গেল এয়ারলাইন পিছিয়ে মানে রিরুট করতে হলো ইত্যাদি, এর ক্ষতিটা কি হতে পারে, এই হোমওয়ার্কটা করা দরকার। এবং এটাকে কীভাবে সামাল দেওয়া যায় সেটাও আমার মনে হয় কাজটা করা দরকার। আরেকটা হলো বড় হোমওয়ার্কও করা দরকার, যে যদি বড় আকারে যুদ্ধ বেড়ে যায় তাহলে বাংলাদেশ কি করতে পারে, তার সাপ্লাই চেইনটাকে সে কীভাবে মেনটেন করবে। আমরা দেখছিলাম হাসিন ভাই, আপনার কাছেই আবার ফিরি। সেটি হচ্ছে যে কথাগুলো শুনছিলেন, এর সাথে আপনি কতটা একমত? কিছু যে বিষয়ের সাথে আপনি একমত হয়েছেন। প্রভাবের জায়গায় আসি। ইতিমধ্যেই আমাদের হঠাৎ করে এই যে শেয়ার বাজার, মানে একদিনের ব্যবধানে আমাদের ফল ডাউন এভাবে করলো কেন? আর কি কি এরকম প্রভাব পড়তে পারে? এই যে আতঙ্ক থেকে মানুষ কিন্তু এই কাজগুলি করে, শেয়ার মার্কেট মূলত, জি, যে আরো হয়তো খারাপ কিছু হবে, এই আতঙ্কে ছেড়ে দিয়েছে, সব মানে নিজে লস করে ছেড়ে দিয়েছে। এই ধরনের আতঙ্ক কিছু প্রথম কয়েকদিন থাকবে। আচ্ছা, এটা শুধু আমার দেশ না, অন্য ভারতে মনে করেন পেট্রোলিয়ামের দাম বেড়ে যাবে, মজুদ আটা ডাল চাল এগুলির দাম বাড়বে। আমার এখানে না করলেও যেগুলো আমরা ইম্পোর্ট করি মূলত যেসব পণ্য, সেগুলি তো প্রভাব তো পড়বেই। এখন কোনো ইম্পোর্ট করলে সেটা তো আসবে আরো পরে, কিন্তু এখন না, বাঙালি তো ভাই, বাঙালি ঘটনা শোনার পরেই কালকেই দাম বাড়াই দেবে। আমাদের কালচার তো খুব খারাপ কালচার। রমজান মাসে দাম পৃথিবীর সব দেশে দাম কমে, আমার দেশে দাম বাড়ে। এটা তো আমাদের বাজে চরিত্রের লোক, আমাদের ব্যবসায়ীরা। জি, আমরা একটু রিয়াল অ্যাডমিরাল ইমাউল আপনার কাছে ফিরি। ইতিমধ্যেই এয়ারলাইন্সের উপরে তো প্রভাব পড়েছি। এর মানে এই প্রভাবের সাথে ইমতিয়াজ স্যারও বললেন আর কি কি যুক্ত হতে পারে, আমরা কি ধরনের সমস্যায় কিংবা বিরূপ প্রভাবে পড়তে পারি? অলরেডি যে ইস্যুগুলো আছে, আপনার সাপ্লাই চেইনের যে প্রবলেম আছে, আপনার ওই রেড সিতে হুতিদের আক্রমণের ফলে এখানে আপনার যাওয়া অসুবিধা হচ্ছে। তারপরে সাউথ আফ্রিকা হয়ে যে লঙ্গার রুটে গেলে আপনার সেটাতে
তেল খরচ হচ্ছে বেশি, সময় লাগছে এই ইয়েটা। তো তেলের যে দাম, যেটাতে সবচেয়ে আগে হিটটা পড়ে, এইটা ফরচুনেটলি এখন একটা গত কয়েক বছরের ভিতরে নিচের পর্যায়ে আছে। তো সেটাতে ইমিডিয়েটলি হয়তো ইমপ্যাক্ট হবে না, কারণ যেহেতু নিচেই আছে তত একটা হয়তো এসকালেশন হবে না। বাট যেগুলো আমাদের এয়ার রোডের যে এগুলো, এখানে বেশ কিছু ক্ষতি আমাদের হয়ে যাবে। নৌপথে কি আমাদের সেই সংখ্যা? নৌপথে এখনো উন্মুক্ত, এখন পর্যন্ত নৌপথে কোনো সেই ধরনের সংখ্যা নাই। যেটা আছে, যেগুলো আছে সেটাই আছে। সাপ্লাই চেইন ঠিক করার জন্য কি নৌপথ আমাদের একদম পর্যাপ্ত কিনা, যে না আমরা এয়ার এরিয়া নৌয়ের যে যোগাযোগটা, নৌয়ের যোগাযোগ যেটা আমাদের যে সমস্যাগুলো ছিল, এক্সিস্টিং যেটা ছিল, সেগুলো তো আমরা ইয়ার ডিলিং উইথ ইট। যেমন এই ট্যারিফের পরে যে সমস্যাগুলো হয়েছে, যে আমাদের ওই 3 মাসের একটা উইন্ডো পেয়েছে, তার ভিতরে তো চলে গেল সময়। এখন নেক্সট শিপমেন্টটা কখন যাবে, সেইটা শিপমেন্টটা কিভাবে যাবে, তো সেটাতে যে আগের যে সমস্যাগুলো ছিল, শিপ পাওয়া যাচ্ছিল না, সেই ধরনের কোনো সমস্যা এখন নাই। এখন শিপস আর অ্যাভেলেবল। এখন ওই ট্যারিফ নিয়েই হচ্ছে বড় ইস্যু। বাট এই যে ইয়েটা, এটা আমি আশা করব, আমরা বাংলাদেশ থেকে আশা করব যে লেট ইট বি এই সেকেন্ড রাউন্ড যেটা হবে, এটার পরেই ইট শুড কন্টেইন ওই লাইন অফ অ্যাকশন, এলওসি যেটা আছে, লাইন অফ কন্ট্রোল যেটা আছে, এটার ভিতরে কনফাইন হোক, ওখানে গোলাগুলি চলুক, কিছুদিন চলবে। কারণ এখানে দুই পক্ষেরই আছে। বিজেপির জন্য তারা যেভাবে হোক এটাকে নেক্সট ইলেকশন পর্যন্ত টানবে। আপনি বিভিন্নভাবে দেখবেন যে এটার কারণ ওই ধরেই রাখবে, এটা তার রাজনৈতিক ফায়দার জন্য। পাকিস্তানে দ্য গভর্নমেন্ট ইজ ভেরি আনপপুলার। আর্মির এই ধরনের সমর্থন নাই এখন, যেহেতু ইমরান খান জেলে আছেন এবং একটা আন্দোলন চলমান আছে এবং ইমরান খানের যথেষ্ট সাপোর্ট আছে। এই অবস্থায় শুধু এখন একটা আক্রমণ হয়ে গেছে, সেই হিসাবে একটা মোবিলাইজেশন হবে। বাট এগেইন মানে পাকিস্তান আর্মি হ্যাজ এ কান্ট্রি, যেটা বলা হয়, যেটাই ওই যার সিকিউরিটি কাউন্সিল বলেন, যেটাই বলেন, শাহবাজ শরীফ যেটাই বলেন, এগুলো হচ্ছে শো। বাট দ্য শর্ট ইজ কল বাই দ্য জেনারেল চিফ অফ আর্মি স্টাফ, সেই যেটা বলবে সেটাই। তো তাদের হলো এই ইমরান খানের যে প্রভাবটা, এটা থেকে জনগণকে ফেরানো। তো তাদেরও হলো আপনার এটাকে প্রলং করা, যার ফলে দুই পক্ষেরই আপনি যদি করেন, যে কোনো একটা যুদ্ধ করার জন্য যে কোনো যাই কিছু, কিন্তু অবজেক্টিভ থাকতে হবে, যে আমি এই অবজেক্টিভটা আপনি করবেন। যেটা বলা হয় যুদ্ধের ক্ষেত্রে, ক্লাউজউইটস যেটা বলেছিলেন যে ওয়ার ইজ দ্য কন্টিনিউয়েশন অফ পলিসি বাই আদার মিনস। আপনার যুদ্ধ এটা ইনএভিটেবল, এটা আমাদের ভিতরে এটা এই প্রবলেমটা আছে, এটা হবে। যখন হবে, এটা যেন এমন হয় যে এটার ইট শুড কাম আন্ডার এ পলিসি, কিছু একটা অবজেক্টিভ আপনি মেনটেন করার চেষ্টা করবেন, এবং যত তাড়াতাড়ি সম্ভব এটা আবার আপনার ডিপ্লোমেসি এবং একটা সমঝোতার ভিতরে চলে আসবেন, যেটা করতে হবে। তো সেই প্রেক্ষাপটে আপনার যেটা হলো যে এখন যে অবস্থায় আছে, এটাতে আমরা আশা করব যে এটা কন্টেইনমেন্ট হোক, এবং যে ডিপ্লোমেসির যে ইন্টারন্যাশনাল চাপটা সেটা হোক। আমি আশাবাদী এই জন্য, আপনি যদি ঘটনার পরম্পরাটা দেখেন, সব কিছু তো এখন ট্রাম্পমুখী। বীর প্রতীক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান, আপনার কাছে যে প্রশ্নটি ছিল যে যুদ্ধে বিজয়ী হওয়া কিংবা যুদ্ধে জড়ানো, এটি কি শুধুমাত্র ওই দেশের সক্ষমতার উপর নির্ভর করে? আর যদি আমরা চাই না যুদ্ধ হোক নিশ্চয়ই, কিন্তু এখনকার প্রেক্ষাপটে ভারত এবং পাকিস্তান, তাদের সক্ষমতা কার কতটুকু বিচার করবেন? ছোট্ট করে উত্তর চাই। নিশ্চয়ই ভারতের সক্ষমতা অনেক বেশি। ভারতের শত্রু কয়জন? তার সীমান্তে চীন আছে, আর আমাদের আপন মনে করেন না বাংলাদেশকে। তারপর তার ইন্টারনাল সিকিউরিটি প্রবলেম রয়ে গেছে, 7 সিস্টার বলেন, খালিস্তান বলেন, ছত্তিশগড়, সবখানে তার সমস্যা আছে। সুতরাং এই ক্ষেত্রে সে শক্তি থাকলেও সে ব্যবহার করতে পারবে না পাকিস্তানের বিরুদ্ধে। আর পাকিস্তানের একটা জিনিস হলো, দেশ তুলনামূলক ছোট, কিন্তু সমরাস্ত্র থেকে শুরু করে এর বেসিক্যালি মুসলমানের বড় একটা হাতিয়ার হলো মারা গেলে আমি শহীদ হব। এই যে একটা জিনিস, চেতনা, স্পিরিট, বিশ্বাস, এটা অনেক বিজয়ের অনেকখানি কাভার করে। আপনি মুসলমানের ইতিহাস দেখেন, এই একটা কারণ, এই জন্যই সবাই মুসলমানদের ভয় করে। জি, আপনি রাষ্ট্রদূত
ছিলেন, সেই জায়গা থেকে আসলে জানতে চাচ্ছি, বা বিশ্লেষকও নিশ্চয়ই সেই জায়গা থেকে এই আবহমান প্রেক্ষাপটে বা এখনকার যে প্রেক্ষাপট বিশ্ব রাজনীতির যে জায়গায়, সেই দেশ, বিশ্বের মোরাল দেশগুলো কারা বা শক্তিধর দেশগুলো কোন দেশের পক্ষে কারা থাকতে পারে এই 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 প্রেক্ষাপটে মনে করছেন, নাকি তারা সমঝোতার জায়গায় ভূমিকা রাখবে? না, ওই সিকিউরিটি কাউন্সিলের যে ডেলিভারেশন, জি, সেখানে ক্লিয়ারলি দ্য পক্ষ যেটা আর যুক্তরাষ্ট্র, তারপরে যুক্তরাজ্য, এরপরে আপনার এই ব্লকের যারা আছে জাপান, তাদের অবস্থান হলো এই টেরোরিজমকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। মানে টেরোরিজম বলতে তারা পাকিস্তানকে মিন করছে কি? যে ঘটনাটা ঘটেছে, টেরোরিজমকে কোনো ভয় করো না, ওই ঘটনাটাকে, দেশকে না? না, সেটা আপনার দেশকে তো আর আপনার স্পেল আউট করতে হবে না। জি, দ্যাট গোজ উইথ দ্য আপনার ন্যারেটিভ অফ ইন্ডিয়া। কিন্তু সেটিকে তো প্রমাণ করতেও পারেনি পাকিস্তানের পক্ষ থেকে, তো তদন্তের দাবি করেছিল। দেখুন, এই ইন্টারন্যাশনাল রিলেশনসে আপনার যখন একটা নেশন স্টেট একটা অ্যাকশন নেয়, জি, তখন সেটা কিন্তু সে প্রমাণের উপরে নেয় না। এখন যে বৈশ্বিক প্রেক্ষাপট সে নেয় তার আগে নিত আপনার ইন্টারেস্টে, এখন হলো ন্যারো সেলফ ইন্টারেস্টে সে অ্যাকশন নেয়। সেক্ষেত্রে আন্তর্জাতিক কোনো আইন কি আছে? আন্তর্জাতিক আইন এখন যেটা যে ইয়েটা আছে, যে অবস্থাটা আছে এখন, যদি বৈশ্বিক আপনার বিভাজনটা দেখেন, তাহলে আপনার মাল্টিল্যাটারালিজম ইজ অন দ্য রিট্রিট। তো এইটা মাল্টি পোলার ওয়ার্ল্ড কিনা, সেটার উত্তর হলো দুইটা। ইকোনমিক্যালি দের ইজ মাল্টিপোলারিটি আছে, বাট মিলিটারিলি সুপার পাওয়ার ইজ ওয়ান, ইউএসএ, যার ফলে ওখানে মাল্টিপোলারিটি নাই। আর পলিটিক্যালি যে ন্যারেটিভটা এতদিন ছিল এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পরের থেকে, যে একটা ওয়ার্ল্ড অর্ডার চলছিল, যেটার মূল অনুঘটক ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, তারা নিজেরাই তো সেই অর্ডারটা এখন ভেঙে দিচ্ছে, যার ফলে পলিটিক্যালি ইটস এ শ্যাটার্ড কন্ডিশন। এই শ্যাটার্ড কন্ডিশনে আপনার ইন্টারন্যাশনাল নর্মস, ইন্টারন্যাশনাল কমিউনিটি, ইউএন, যেটার মূল দায়িত্ব হচ্ছে এই সমস্ত সংঘাত আপনার থামানো, সেই সিকিউরিটি কাউন্সিল ইজ টোটালি প্যারালাইজড। এখন আমি একটা, যেটা আমি আগে বলতে চেয়েছিলাম, একটা আশাবাদের জায়গা, যেহেতু একটা যে ক্যাওটিক ওয়ার্ল্ড অর্ডার, সেই ক্যাওটিক ওয়ার্ল্ড অর্ডার যেটার সমাধান আমি দেখতে চাই বা এইভাবে হতে পারে, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের পজিশনটা। জেডি ভ্যান্স, মার্কিন ভাইস প্রেসিডেন্ট, উনি তখন ইন্ডিয়াতে ছিলেন যখন এই অ্যাটাকটা হয়। তো ইন্ডিয়ান ন্যারেটিভ হলো যেটা পাকিস্তান করেছে। জেডি ভ্যান্সের যে তার যে প্রতিক্রিয়াটা ফক্স নিউজে ইন্টারভিউতে, সেটা তিনি বলেছেন যে আমরা আশা করব যে এই যে সংঘাত, যে পরিস্থিতি হচ্ছে, এটা যেন আঞ্চলিক কোনো সংঘাতের রূপ না নেয়। আর পাকিস্তানের জন্য তিনি বলেছেন যে এই যে টেররিস্ট যারা আছে, এদের খুঁজে বের করার ব্যাপারে পাকিস্তান শুড হেল্প, এই একটা ইয়া। আর প্রেসিডেন্ট ট্রাম্প আজকে যেটা বলেছেন, ও ইটস এ শেম, they're fighting for decades, maybe century, they should stop immediately. So এটা তো বোঝা যাচ্ছে যে এই যে যা হচ্ছে, এটা ইন্ডিয়া ইজ ইন এ ওয়ে তার আনকনস্ট্রেইনড, তার অ্যাকশনের ব্যাপারে অ্যাকশনটা নিয়েছে, বাট ইট শুড স্টপ। ধন্যবাদ। আর্লি সেই হিসাবে একটা আশা আছে। আর ব্যাক চ্যানেল চলছে, জাপান এবং চায়নাও চেষ্টা করছে, যার ফলে আশা করা যায় যেটা আস্তে আস্তে সীমিত হয়ে আসবে। ইউএন প্যারালাইজড, এটি তিনি বলছেন। তাহলে কি জাতিসংঘ ঠুনকো জগন্নাথ, এটি ছোট্ট করে বলবেন। সাথে হচ্ছে সেটি হচ্ছে যে এই যে পুশিন হচ্ছে বাংলাদেশের সীমান্তে, ভারতীয় সীমান্ত সহ আশেপাশের, এটিকে কিভাবে দেখছেন? এটি কি এই উত্তেজনার সাথে সম্পর্কিত? এটা হলো ওই প্রথম বিষয়টা বললাম আপনাকে, যেটা হলো মোদির যে কনসেপ্ট ধর্মত্ববাদ দিয়ে, এই দর্শনটাকে গুজরাটে অনেক লোককে অ্যারেস্ট করা হয়েছে অনৈতিকভাবে, মুসলমান, তাদেরই একটা অংশকে নিয়ে আসে এখানে, আরও মনে হয় 600 আছে। আমি বলবো এই সরকার উচিত বাংলাদেশে অবৈধ ভারতে যারা আছে অনতিবিলম্বে গ্রেপ্তার করা উচিত, এটা ঘোষণা দেওয়া উচিত। প্রথমে অবৈধ, আমাদের দেশে যারা কর্মজীবী প্রায় কয়েক লাখ, মোর দেন 10 লাখ, এদেরকে গ্রেপ্তারের আওতায় আনা উচিত। তাহলে দেখবেন মোদি একদম সোজা হয়ে যাবে। 2 নম্বর যেটা বলেন ঠুনকো জগন্নাথ, হ্যাঁ, ইউএন ঠুনকো জগন্নাথ না হলে
আজকে ফিলিস্তিনি অত্যাচার নির্মম পরিস্থিতি হইতো না। আসলে ভার্চুয়ালি ইউএন আমেরিকাকে খুশি করে, আমাদের নিপীড়িত মুসলমান জনগণের পাশে নাই। আমেরিকা যা বলে সেটাই করে। জি, ভারতের থেকে আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই, যাদেরকে বাংলাদেশি বলে পাঠানো হচ্ছে, মানে ওখানের অধিবাসী কিন্তু মুসলিম যারা, তাদেরকেই বলা হচ্ছে যে বাংলাদেশি। তো সেখানের তাহলে কমিউনিটি যারা আছে তারা কি এর প্রতিবাদ করছে না? এর পেছনে উদ্দেশ্যটা কি মনে করছে? উদ্দেশ্য হলো আমাদেরকে, আসলে আমাদের থেকে তার হতাশ। জি, 16 বছরের প্রজেক্ট ভারতের সম্পূর্ণ ফেল করছে, চরম অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট গড়ে গেছে বাংলাদেশে। আমি ভাই, তুই পাঠাতে চাও শেখ হাসিনা আওয়ামী লীগের কয়েক হাজার লোক আছে ওখানে, ওদেরকে পাঠাও। তুমি তোমার দেশে দীর্ঘদিন ধরে বসবাস করতেছে গুজরাটের মুসলমান, তাদেরকে পাঠাচ্ছ, এটা তো কাম্য না, উদ্দেশ্য প্রণীত, অসৎ উদ্দেশ্যে এটা কাজ করছে। আপনারা দেখেন, সে গুজরাটের লোক পাঠাতে চাচ্ছ কলকাতা, আমাদের যে পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে পাঠাও, সে ঘুরে সে ত্রিপুরা হয়ে পাহাড়ি এলাকা দিয়ে পাঠাচ্ছে, অসৎ উদ্দেশ্যে কাজটা করছে মোদি। আমি তো বলবো চরম দুর্বৃত্ত এই সরকার, মোদি সরকার। আমাদের হওয়া উচিত কঠোর। আমি মনে করি ডক্টর ইউনূস সঠিক সিদ্ধান্ত নেবেন। অনেক ধন্যবাদ। আমি একদম শেষ 1 মিনিট হয়তো দিতে পারবো, সেটি হচ্ছে যে আমাদের সীমান্ত সুরক্ষায় এখন আমাদের বাহিনীগুলো যতটা আছে, এই যে পুশিন করাচ্ছে, কিংবা এই প্রেক্ষাপটে আঞ্চলিক স্থিতিশীলতার কোনো ঘাটতি যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের সশস্ত্র বাহিনীর প্রস্তুতি কতটা মনে করছেন? সরকার কি করণীয়? 1 মিনিট একটু কাইন্ডলি বলবেন। আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে এই যে পুশিনের যে ঘটনাটা ঘটছে বা ঘটতে যাচ্ছে, এটা দুঃখজনক। তো সেটা ফেস করার জন্য আমাদের অ্যাডিকুয়েট প্রিপারেশন থাকতে হবে। আর একটা জিনিস আমাদেরকে ইয়ে করতে হবে যে বাংলাদেশ ইজ দ্য অনলি কান্ট্রি এই 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 তল্লাটে, যেখানে চায়নার সাথে ওই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, পাকিস্তানের সাথে সেই মানে ফ্রেজাইল একটা লাইন অফ কন্ট্রোল, কোনো ইন্টারন্যাশনাল বাউন্ডারি নাই। বাট আমাদের এই দুই দেশের ভিতর তো রেকগনাইজড ইন্টারন্যাশনাল বাউন্ডারি আছে, তো যেটা আমরা উই শুড ওয়ার্ক অন দ্যাট। আর পুশিনের যে ব্যাপারটা, এটার সাথে বিভিন্ন ফ্যাক্টর জড়িত আছে। কন্টেম্পোরারি যে আমাদের যে একটা টানাপোড়েন আছে, সেটার হয়তো কিছুটা প্রভাব আছে। তো আমরা এটা সেই দৃষ্টিকোণ থেকে আমরা ফেস করব, যাতে করে আমরা এখানে এই যে আমাদের একটা স্যাটেল বর্ডার, এটাতে যাতে এটার উপরে খামাখা যাতে কেউ এসে এখানে একটা অবস্থা সৃষ্টি না করতে পারে, এটার জন্য আমাদের সৃজনশীল কূটনীতি এবং সশস্ত্র বাহিনী এবং আমাদের যে আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ, তাদের প্রস্তুতির প্রয়োজনীয়তা রয়েছে। প্রয়োজনীয়তার কোনো শেষ নাই। আমরা চাইব যে আমরা অবশ্যই আমাদের যে সীমান্ত, সেটা আমরা রক্ষা করতে পারি। অনেক অনেক ধন্যবাদ রিয়াল অ্যাডমিরাল এম এ আউয়াল, এবং অসংখ্য ধন্যবাদ লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান বীর প্রতীক, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও আপনাদের মতো নিশ্চয়ই চাই যুদ্ধ নয় শান্তি। কোনোভাবেই যেন আমাদের কাম্য নয় যে বিশ্বের কোথাও যুদ্ধ চলুক, সেখানে ইসরায়েলের ফিলিস্তিনি আক্রমণ বন্ধ হোক, আমরা যেমন চাই, আমরা তেমন চাই রাশিয়ান ইউক্রেনের যুদ্ধ বন্ধ হোক, তেমনি কোনোভাবেই যেন পাকিস্তান ভারতের এই উত্তেজনা যুদ্ধের রূপ না নেয়। এবং অবশ্যই সবার আগে দেশ, আর দেশের স্বার্থে আসুন যে যার জায়গা থেকে একটু হলেও ভূমিকা রাখি, সবাই ঐক্যবদ্ধ থাকি। আল্লাহ হাফেজ।